নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্যে পট পরিবর্তনের পরেই ফের অভয়া মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনে পানিহাটিতে বিজেপি প্রার্থী করেছিল আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথকে এবং নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে অভয়া কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করবে সিবিআই। কারণ বিগত সরকারের আমলে সীমা বাহুজার নেতৃত্বে সিবিআই যে তদন্ত করেছিল সেই তদন্তে তারা যে খুশি নন সেটা আদালত সহ প্রকাশ্যে জানিয়েছিলেন অভয়ার বাবা মা। আর নির্বাচনে রত্না দেবনাথ জয়ী হওয়ার পর সেই দাবি আরো জোরদার হয়। আর শুধুমাত্র সরকার নয়, আদালতও সিবিআইকে নির্দেশ দেন 8ই অগস্ট 2024 রাত থেকে 9 অগস্ট 2024 পানিহাটি শ্মশান ঘাটে অভয়ার দেহ দাহ করা পর্যন্ত সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার রিপোর্ট আদালতে পেশ করতে। আর সেই নির্দেশ পেয়েই সক্রিয় হয়েছে সিবিআই। এদিন সিবিআই এর একটি 3 সদস্যের দল আসে পানিহাটি শ্মশানে। অভিযোগ, যেখানে 2টি মৃতদেহ আগে থেকে থাকা সত্ত্বেও তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছিল অভয়ার দেহটি। অভয়ার দেহটি দ্রুত দাহ করে প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে পানিহাটির তৎকালীন বিধায়ক, এক পৌর প্রতিনিধি এবং অভয়ারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। আর সেই ঘটনা নিয়ে এদিন সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করে শ্মশানের কর্মী ভোলানাথ পাত্রকে। আর জিজ্ঞাসাবাদ শেষে ভোলানাথ পাত্র কি জানালেন শুনবো। বলছি, তারা তো আজকে আপনার কাছে এসেছিল, প্রতিনিধি দল এসেছিল, আপনার সঙ্গে কি আলোচনা হলো এই তদন্তের সাথে? কারা এসেছিল, কখন এসেছিল, বডি কারা ছিল, মা বাবা কখন এসেছিল, মা বাবা কি রাজি ছিল পোড়ানোর জন্য, এইসব কথাবার্তা। তারা কি বললেন, মানে কি বলে গেল? আমরা কি ওই জানতে চাইলো যা ঘটনা ঘটেছিল তাই ঘটনা, তারপরে কাগজপত্র দেখলো। কিছু কি নথি নিয়ে যাওয়া? না, ছবি তুলেছিল খালি, না কিছু। আগামী দিনে কি বললেন তারা, যে আবার আসবেন বা কিছু? তুই বললো দরকার হলে আমরা আসবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কতটা সন্তুষ্ট ওনারা? আপনারা কি মনে হয় যাই আছে প্রশ্ন করেছে তাকে আমরা বলেছি আমরা যেটুকু জানি। আমরা তো তখন যা কিছুই জানতাম না, তখন তো আমরা কিছুই জানতাম না, যা হয়েছিল তাই ঘটনা, যেরকম ভাবে আমাদের বলেছিল আমরা সেরকমই জানতাম, তাই জানতাম, আমরা তাই বলেছি। মানে ওই দিনের যে ঘটনাটা মানে পরিপ্রেক্ষিতে এসেছিল, আসলে কি মানে ওই দিন কি ওই তড়িঘড়ি করে পোড়ানোর ব্যাপারটা? তড়িঘড়ি পোড়ানোর ব্যাপারটা তখন তো আমরা জানতাম না যে তড়িঘড়িটা কি হচ্ছে না হচ্ছে। আমরা জানি পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার, সারাদিন ব্যাপী একটা দৌড়ঝাঁপ হচ্ছে, যদি এনাকে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় এই হিসাবে আমরা তাকে করেছিলাম। তখন ভিআইপি লোকরা ছিল, যাতে ভিআইপিরাও সারাদিন ধরে দৌড়ঝাঁপ করছে, তারাও ক্লান্ত শরীর, সেই কারণের জন্য আমরা তাদেরকে দুটো বডি ছিল, দুটো বডিকে কনভিন্স করেছিলাম, তারা এগ্রি হয়েছিল। এই কারণে দুটো বডির আমরা আগে জাম্পিং করেছিলাম। ভিআইপি তো আছে, ভিআইপি তো একটা এক্সট্রা ট্রিটমেন্ট পাই, সেই কারণের জন্য আমরা বলা হয়েছিল, তারা এগ্রি হয়েছিল। তো মা খায়, ওনার মা ছিল, মা কাজ করেছিল, মা কিছু আমাদেরকে বলেনি। মা যদি বলতো তাহলে আমরা বডিকে ব্রেক করাতাম, সেরকম কোনো কনসার্ন আমাদের দেয়নি। উনি চুপি ছিলেন, কাজ বাজ করছিলেন, তার মানে আমরা জানি উনি এগ্রি আছে, বডি পড়ানো রয়েছে, সেইভাবে বডি পড়ানো হয়েছিল, সেই অন্তিম সংস্কার করা হয়েছিল, যেটা আমাদের পদ্ধতি সেই পদ্ধতি করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছিল জাম্পিং এর ব্যাপারটা, জাম্পিং এ আমরা তখন যদি ভিআইপি ছিল, ভিআইপির সঙ্গে থাকলে একটা তো এক্সট্রা পাওয়ার থাকেই। তারপর আমরা চেয়েছিলাম, যদি এরা তো কনজেস্টেড ছিল, দুটো বডি ছিল, দুটো বডির লোকজন, তাদের গাড়ি, এইটাতে হিউজ গাড়িপত্র, ভিআইপিদের গাড়ি, বডির গাড়ি, এইসব নিয়ে গাড়ি, রাস্তা কনজেস্টেড ছিল এরিয়া, যদি তাড়াতাড়ি হয়ে যায়, রিলিজ করা যায়, জায়গাটাকে রিমুভ করা যাবে, সেই জন্যই আমরা চেয়েছিলাম। তাদের দুটো বডির আগে আমরা দুটো বডির লোককে আমরা কনভিন্স করেছিলাম, তারা রাজি হয়েছিল। তিনজন। তিনজনে কি আপনার সঙ্গে কথা? হ্যাঁ, কোথায় কোথায় গেছিলেন? এই অফিসে বসেই সব কথাবার্তা হয়েছে। না না, আমার সঙ্গে কথা হয়েছে ম্যাক্সিমাম 8 ঘন্টা। তারা কি তদন্তের সাথে আপনি কোথায় যাওয়ার কথা বলেন? না, সেটা বলিনি, বলে দরকার হলে আমি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, নিশ্চয়ই। প্রথম দিকে একদম ওই যখন ঘটনা ঘটে তখন একবার হয়েছিল, তারপরে অনেকদিন পরে আবার যখন ফাইল রিওপেন করা হয়েছে, সেই এখন নথিপত্র কি আপনার কাছে সব ঠিকঠাক এখনো আছে? আমাদের যে নথিপত্র, হ্যাঁ নিশ্চয়ই থাকবে নথিপত্র। পেয়েছেন ওনারা? হ্যাঁ, যা যা দরকার আমরা যে নথি নিয়ে কাজ করি সেই নথিটাই, হ্যাঁ অবশ্যই আছে। তদন্তের সাথে ওনারা খুশি? অবশ্যই। আমাদের তো কোনো কাজে তো হয়, এই যে দুটো বডির আগে জাম্পিং হয়েছে, দুটো বডি পরে পুড়লেই বা কি হতো, দুটো বডি পরে যদি পুড়তো তাতে কি অসুবিধা হতো? যা হওয়া সে তো ওইখানেই হয়ে গেছে,
এখানে তো আর কিছু করার নেই, দুটো বাড়ি পরে পুড়লেও সেই একই হতো, আর দুটো বাড়ি আগে হলো এই যে জায়গাটা তো যতক্ষণ দেরি থাকবে ততক্ষণ কনজেস্টেড হয়ে থাকতো এই আর কি। ওনারা সারাদিন ধরে, আমরা তো তখন জানতাম না যে এইটা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্ঘটনার দুর্নীতি বা কিছু, এটা তো আমরা জানতাম না। আমরা জানি যে একটা প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা ঘটেছে, সেইভাবে হচ্ছে, সবাই আছে এরা, আমরা সেই ঠিক আছে চলো। আর সিবিআই এর এই তৎপরতার পর পানিহাটির বর্তমান বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, পানিহাটির তৎকালীন বিধায়ক, এক পৌর প্রতিনিধি এবং অভয়ারই এক প্রতিবেশীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে থেমে থাকলেন না। তার বিস্ফোরক অভিযোগ, পুরো ঘটনাটির সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ ব্যানার্জিও। আশ্বাস আমার সবসময়ই ছিল, সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি, সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম, পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ের ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন, ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো ডিসি নথ, এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি, আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নথ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে, আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল, তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি, সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে। আপনি বারবার একটাই অভিযোগ করেছেন যে ঘাটে একাধিক দেহ থাকা সত্ত্বেও আপনার মেয়েকেই আগে দাহ করা হলো। আগে দাহ করা হয়েছিল, আর তৃণমূলের লোকেরাই আমার মেয়ের ডেড বডিতে তো দেখা যাচ্ছিল না, সাদা কাপড় দিয়ে মোড়া ছিল, ওই সাদা কাপড়ের উপরে ঘি মাখা ছিল, মুখ অগ্নিটাই ওরা করিয়ে দিত, কিন্তু আমি মা হিসাবে আমি পারিনি, অন্য কেউ করে দেবে, তাই আমি মুখে অগ্নিটা আমি করেছিলাম, আর কিছু করিনি। শ্মশানে যে ইনচার্জ ছিল ভোলানাথ পাত্র, তিনি সিবিআই কে আজকে বলেছেন, বলছে যে কাকিমা বা ওনার পরিবারের যদি কেউ আপনারাই করেছেন, আপনারা যখন আপনারা ছিলেন, আপনারা যদি বলতেন যে বডি দাহ এখন করবেন না, তাহলে ওনারা বডি দাহ করতেন, মানে করতেন, এরকম একটা আটকে দিত, এরকম সিবিআই। ওখানে কি করে আমরা বলবো, সবকিছু আমরা যাওয়ার আগেই হয়ে গেছে। শ্মশানে টাকা দেওয়া থেকে শুরু করে, সাইন থেকে শুরু করে সব হয়ে গেছে আগেই, আমরা সেখানে পৌঁছানোর আগেই হয়ে গেছে। কার অথরাইজেশন করলো আমরা জানি না, মানে বাড়ির লোক যদি না অর্ডার, বাড়ির লোক কেউ কিছু আমরা ওরা জানারই প্রয়োজন মনে করেনি। একটা কথা বলছি যে আপনি যে স্পেসিফিক 3 জনের নামে অভিযোগ করেছেন, তাদের সিবিআই লিখেছে, কিন্তু তারা তো খুলেআম ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো রকম পদক্ষেপ এখনো বন্ধ নেওয়া হয়নি। আমি বুঝতে পারছি না, এটা সিবিআই না যায়নি তাদের বাড়িতে, তারা তো খুলেআম ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কি বলবেন? হসপিটালে যে ডিনার করেছিল, কোর্ট বলেছে আফটার ডিনার থেকে শুরু করে ক্রিমিশন অব্দি দেখতে সিবিআই কে। তা যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল রাত্রে, তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না, এটা আমি জানি না, আর হচ্ছে কিনা সেটাও আমি জানি না। যেভাবে তদন্ত চলছে এখন নতুন ভাবে, তাতে কি মনে হচ্ছে আপনার যে নতুন আবার কিছু বেরাতে আপনি যেটা আশা করছেন, কোনো অগ্রগতি আশা করছেন আপনি? অগ্রগতি হবেই, সে যেভাবে তদন্ত হোক। যারা যারা খুনি আমি জানি তারা এখনো আরজিকরের বুকেই ঘুরে বেড়াচ্ছে, আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল
তারাও ঘুরে বেড়াচ্ছে। কাকিমা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর ফাইল ওপেন হবে, হলো ফাইল ওপেন, আপনি কি খুশি এতে? খুশি আমার জীবনে কোনোদিনই আসবে না। একমাত্র মেয়ে আমার ছিল, অনেক কষ্টে মানুষ করেছিলাম তাকে, এবং ডাক্তারিটাকে সে পেশা হিসাবে দেখতো না, তার নেশা ছিল, পেশেন্টদের ভালোবাসতো, তার ডিউটির জায়গায় সেকেন্ড বাড়ি তার, সেখানেই তাকে খুন করা হয়েছে। এই বিচার পেতে এতদিন লাগার কথাও না। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটার পর থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং যেখানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটলো সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে এবং স্টেট ডিপার্টমেন্টের বাকি 29 জন পিজিটি সেখানে ভাঙার অনুমতি দিলেন। ওই পিজিটি রুমেই মারা হয়েছে আমার মেয়েকে, খুন করা হয়েছে ওই পিজিটি রুমে, এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, আবেশ ব্যানার্জি, আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন? হ্যাঁ আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না। সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? পুলিশ যারা ছিল ওখানে তারাই গিয়ে সাজিয়েছিল সেমিনার রুমে আমার মেয়ের ডেড বডি। আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। পিজিটি রুম মানে ওদের যেখানে ওরা রাতে থাকার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানেই খুন হয়েছে আমার মেয়ে। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল, পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে। বিগত তদন্তে সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল আদালতে, তাতে খুশি হননি রাজ্যের কোনো মানুষই। কারণ সে রিপোর্টে যে বিস্তর ফাঁক ছিল তা দিনের আলোর মতো পরিষ্কার হলেও তদন্ত সেখানে শেষ করেছিলেন সীমা পাহুজার নেতৃত্বে সিবিআই এর তদন্তকারীরা। সেই শেষ না হওয়া তদন্ত পুনরায় শুরু হওয়ার কারণে অভয়ার নৃশংসতম খুনের ঘটনায় প্রকৃত দোষীদের নাম সবার সামনে আসবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে, এই আশাতেই রয়েছেন রাজ্যের মানুষ। শ্যামল পাল, 7 এভিক নিউজ, সোদপুর। খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.